একটি পুরনো বই, একটি অদ্ভুত চিহ্ন আর এক রহস্যময় মৃত্যু। কিন্তু প্রশ্ন হলো, এই বইয়ের পাতার আড়ালে কি সত্যিই লুকিয়ে আছে এক গুপ্তধনের ইঙ্গিত? কেন বিকাশবাবুর ঘরে কেউ চুরি করতে ঢুকেও কিছু নিয়ে গেল না? চোর কি আদৌ চুরি করতে এসেছিল, নাকি তার উদ্দেশ্য ছিল আরও ভয়ঙ্কর? হরিহরের মৃত্যু কি শুধুই দুর্ঘটনা, নাকি তা ছিল নিখুঁতভাবে সাজানো এক হত্যাকাণ্ড? আর রান্নাঘরের ছুরি বা কোথায় থাকে সেটা আততায়ী জানল কিভাবে? রতন কি সত্যিই কাকার উইলের সন্ধানে ছিল, নাকি তার আসল লক্ষ্য অন্য কিছু? আর সেই গুপ্তধনের সন্ধানে বইটির পাতায় ছড়িয়ে থাকা সংকেতগুলো, সেগুলো কি কেবলই কাকতালীয়, নাকি তার মধ্যেই লুকিয়ে আছে বিকাশবাবুর ভবিষ্যৎ? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, ঋষি কি সত্যি এই জটিল রহস্যের সমাধান করতে পারবে, নাকি বইয়ের পাতার আড়ালে লুকিয়ে আছে এমন এক গোপন সত্য যা তার সমস্ত অনুমানকে ভুল প্রমাণ করবে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। আপনি এতটা নিশ্চিতভাবে কি করে বলছেন বিকাশবাবু যে আপনার বাড়িতে চোর এসেছিল, অথচ চোর কিছুই নিয়ে যায়নি? হ্যাঁ, এমন তো হতে পারে যে কোনো কারণে আপনার বাড়ির কাজের লোকের ঘুম ভেঙে গিয়েছিল, কিংবা আপনারও হয়তো সেই সময় ঘুমটা ভেঙে গিয়েছিল, সেই কারণেই হয়তো আপনার এরকম মনে হচ্ছে। আমি বুঝতে পারছি ঋষিবাবু, কিন্তু আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। সমস্যাটা হলো, আসলে এমনও কিছু হয়নি। তবে আমি নিশ্চিত আমি আমার ঘর থেকে কাউকে বেরোতে দেখেছি, আর তখনই আমার ঘুম ভেঙে যায়, আর আমি আমার কাজের লোকটির নাম ধরে চিৎকার করি। সে তাড়াতাড়ি ছুটে এসেছিল এবং একরকম প্রায় হাতাহাতিও হয়। লোকটা তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে গিয়েছে। ওইটুকু সময়ের মধ্যে আমার কাজের লোকের পক্ষে তাকে ধরা সম্ভব ছিল না। তাছাড়া বুঝতে পারছেন, এই সমস্ত চোরের কাছে আজকাল অস্ত্র থাকে, তাই আমার কাজের লোক যে সামান্য ভয় পাবে সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু বিকাশবাবু, এত কষ্ট করে যে আপনার বাড়িতে, এমনকি আপনার ঘরে পর্যন্ত ঢুকলো, সে কোনো কিছু না নিয়ে চলে গেল, এটা কি করে হয়? আমি পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু বুঝতেই পারছেন, চুরি না হওয়া পর্যন্ত পুলিশ কিছুই করবে না। আর আমার মতো একজন সাধারণ মানুষের জন্য পুলিশি পাহারার ব্যবস্থাও করবে না। যদি পুলিশের কারোর সঙ্গে আমার ভালো চেনাশোনা থাকতো তাহলে না হয় একটা কথা ছিল। তাছাড়া এরপরে যে আবার আমার বাড়িতে চুরির চেষ্টা হবে না, তার তো কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। না দেখুন বিকাশবাবু, পুলিশের কিন্তু অনেক কাজ থাকে। আমরা মনে করি যে আমাদের এলাকায় কিছু হয়নি, অর্থাৎ এখানে পুলিশের কোনো কাজ নেই, কিন্তু এমন অনেক কাজে পুলিশ জড়িয়ে থাকে যা আমরা সাধারণ মানুষ সহজে বুঝতে পারি না। তার মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং থেকে শুরু করে তাদের অনেক রকম কার্যকলাপের ওপরেও পুলিশদের সময় দিতে হয়। কিন্তু আপনি যেটা বলছেন সেটা তো অসম্ভব ব্যাপার। কেউ যদি আসে, সে নিশ্চয়ই চুরি করতে এসেছিল, না হলে আপনাকে খুন বা জখম করতে এসেছিল। এই কথায় ভয় পেয়ে যায় বিকাশবাবু। চমকে উঠে বলেন, কি বলছেন ঋষিবাবু? আমাকে কেউ খুন করতে আসবে কেন? আর আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আরে বিকাশবাবু, আমি বলিনি যে কেউ আপনাকে খুন করতেই এসেছিল। কেউ যদি খুন করতে আসতো তাহলে সেই সময় আপনি ঘুমিয়েই ছিলেন, অর্থাৎ সে তার কাজটা করতেই পারত, কিন্তু সে সেটা করেনি, এমনকি সে চুরি পর্যন্তও করেনি। এইসবের পিছনে তাহলে আসল কারণটাই বাকি। তা আমি জানি না। আর তাছাড়া আমার বাড়িতে এমন দামি কিছুই নেই যে তার জন্য চোর আসবে। টাকা পয়সা যা সামান্য থাকে তা আমার ঘরেই আলমারিতে থাকে, দরজার পাশেই আলমারি। চোর ঢুকে আলমারির দিকেই তো তাহলে যেতে পারতো। আমার মনে হয় চোর চুরি করতেই এসছিল। বিকাশবাবুর ঘুমটা ভেঙে যাওয়ায় সে সেই কাজটা করতে পারেনি। আমি কাল রাত থেকে এই কথাটাই ভাবছি, কিন্তু আজ সকালে যখন একটা কথা মনে পড়লো তখন বুঝতে পারলাম আসলে ব্যাপারটা তেমন নয়। আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন বুঝতে পারলাম আমি যখন কাল রাতে উঠেছি তখন কিন্তু তাকে আমি আলমারির কাছে দেখিনি, তাকে আমার মাথার কাছে দেখেছিলাম। অন্তত বেশ কিছুক্ষণ সে আমার ঘরে ছিল। তার কিছু চুরি করার হলে সে আলমারির দিকে যাবে, কিন্তু আমার মাথার কাছে কেন?
ঋষিবাবু, আমি বুঝতে পারছি আপনারাও পুলিশের মতোই বলতে চাইছেন চুরি যখন হয়নি তখন আপনারা আমার কেসটা হাতে নেবেন না, কিন্তু কিন্তু আমার মন বলছে আবার চুরির চেষ্টা হবে, কিন্তু কি চুরি হবে তা আমি জানি না। আমার মন বলছে আমার বিপদ আসন্ন। দেখুন, আপনার কথা শুনে যদি আমরা তদন্তও শুরু করি তাহলেও তো এর মধ্যে আমাদের তেমন কিছুই করার নেই। যদি আপনার কাছে কোনো দামি জিনিস থাকে বা এমন কোনো জিনিস যেটা আপনার কাছে সম্প্রতি এসেছে, তাহলেও না হয় কিছু একটা ভাবার বিষয় হতো, কিন্তু বিকাশবাবু বেশ কিছুক্ষণ চুপ করে ভাবলেন, তারপর বললেন, সম্প্রতি আমার কাছে এমন কিছু আসেনি যেটা আমার খুব দামি বলে মনে হয়েছে, কিন্তু আপনারা যদি একবার আমার বাড়িতে আসেন, একবার যদি আপনারা আমার ব্যাপারটা দেখেন, তাহলে খুব ভালো হয় আর কি। দেখুন বিকাশবাবু, আপনি যা মনে করছেন তার সমস্তটাই আপনার ভয়। যদি তেমন কিছু হতো তাহলে অবশ্যই আমরা আপনার বাড়িতে যেতাম, তবে এখনো পর্যন্ত এই কেসটাতে তেমন কিছুই আমার মনে হয়নি যাতে আপনার পুলিশ কিংবা গোয়েন্দার সাহায্য নেওয়া প্রয়োজন বলে। বিকাশবাবু আর সময় নষ্ট করলেন না। তিনি ভগ্ন হৃদয়ে উঠে চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, বেশ, কিন্তু যদি তেমন কিছু ঘটে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আমার কেসটা দেখতে হবে। ঋষি সম্মতি জানাতেই ভদ্রলোক বেরিয়ে গেলেন। আমি বললাম, ব্যাপারটা কিন্তু বেশ গম্ভীর ঋষি। লোকে কোনো সমস্যা হওয়ার পরে গোয়েন্দার কাছে আসে, আর এই ভদ্রলোক আগে থেকেই তোমার কাছে এসছে তার কিছু চুরি হতে পারে বলে। আচ্ছা, ব্যাপারটা এমন হয়নি তো যে ভদ্রলোক কোনো স্বপ্ন দেখেছে এবং ওনাকে দেখেই মনে হলো উনি বেশ চিন্তাগ্রস্ত এবং ওনার মনে প্রবল ভয় রয়েছে? সেটা কিন্তু ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। আমার কিন্তু মনে হচ্ছে না। বিশেষ করে কাজের লোকের ব্যাপারটা একবার ভাবো, বুঝলে? তিনি যদিও বা ভুল দেখে থাকেন কিংবা অন্য কোনো কারণে তার এমনটা মনে হয়ে থাকে, তবে কাজের লোকের ক্ষেত্রে তেমনটা মনে হবেই বা কেন? যদি আমরা তার বাড়িতে একবার যাই, কথাবার্তায় অবশ্যই কাজের লোকের কাছ থেকে জানা যাবে আসলে সত্যিই ব্যাপারটা ঘটেছিল কি না। কিন্তু আমি ভাবছি অন্য কথা, বুঝলে? ভদ্রলোকের কাছে তেমন কি কিছু দামি জিনিস আছে যেটা ভদ্রলোক নিজেও জানেন না? অনেক সময় ব্যাপারটা কি হয় বলো তো? রামলাল চা দিয়ে গিয়েছিল। চায়ের কাপগুলো তুলে নিয়ে যেতে যেতে বলল, বাবু, এই লোকটাকে দেখলাম সিঁড়ির কাছে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। কিছু যেন একটা ভাবছিল মনে হলো, তারপর তিনি চলে গেলেন। বিকাশবাবু যে কারণেই হোক বেশ ভয় পেয়ে রয়েছে তা বোঝাই যাচ্ছে। তিনি তোকে ওনার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল। ঋষি চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, এখন যে আমার কোথাও যাওয়ার সময় নেই, এক্ষুনি আমায় একটু বেরোতে হবে নয়ন। আর তুইও তো বাড়িতে থাকবি না। আমি ওই ঘন্টা দুয়েকের মধ্যেই চলে আসব। ছোট্ট একটা কাজ আছে, সেটা মিটিয়েই চলে আসব। এখন আবার কোথায় যাবি? এখন তো তোর হাতে অন্য কোনো কেস আছে বলে মনে হয় না। তাহলে সব সময় কেসের পেছনে দৌড়ালে হবে? মাঝে মাঝে অন্যদিকেও একটু নজর দিতে হয়। তোকে আমি সমস্যাটা পরে বলবো, এখন আগে যাই, বুঝলি? ঋষি পোশাক বদলে বেরিয়ে পড়ল। আমি একটু অবাক হলাম। এমন কি ব্যাপার হলো যার জন্য তাকে এভাবে যেতে হলো? বিকাশবাবুর কথাটা হয়তো ভুলেই যেতাম পুরোপুরি, যদি না দুদিন পরে একদিন সকালে বিকাশবাবু ঋষিকে টেলিফোন করতেন। সকাল সকাল বসে আছি। আসলে ঋষি আগের দিন এক ভদ্রলোকের সঙ্গে একটা পুরনো পেইন্টিং দেখতে গিয়েছিল। সেটা আসল না নকল সেই ব্যাপারটা ভদ্রলোক বুঝতে পারছিলেন না, তাই ঋষিকে নিয়ে যাওয়া। ঋষি যে এই ব্যাপারে খুব ভালো জানে তা নয়, তবে বিশেষ কিছু ব্যাপারে এবং সম্প্রতি মাস কয়েক আগে কয়েকটা পেন্টিং নিয়ে নাড়াচাড়া সে করছিল। তাই হয়তো ঘরে বসে সে ব্যাপারে কথা বলছি এমন সময় টেলিফোন বেজে উঠতে ঋষি উঠে গিয়ে টেলিফোন ধরল। হ্যালো, হ্যাঁ বিকাশবাবু বলুন। সে কি, কখন? আচ্ছা, আপনার ঠিকানাটা বলুন, আমরা এক্ষুনি আসছি। আর পুলিশে খবর দিয়েছেন তো? না না, বেশিক্ষণ লাগবে না, আমরা এক্ষুনি আসছি। তবে দেখবেন ঘরে যেন কেউ ঢুকতে না পারে, আর ঘরের কোনো জিনিসপত্র ছোবেন না, খুব সাবধান। সকালে উঠে সবে চায়ের কাপে চুমুক দিয়েছিলাম, এমন সময় এভাবে ঋষিকে উত্তেজিত গলায় কথা বলতে দেখে বলে উঠলাম, আরে কি হলো? বিকাশবাবুর আবার কিছু হয়েছে নাকি? আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছে নয়ন। বিকাশবাবু বোধহয় মিথ্যে কথা বলেননি। তার বাড়িতে কাল রাতেও কেউ এসেছিল।
তবে কাল রাত্রের ঘটনা বিকাশবাবু আর বুঝতে পারেননি। আজ সকালে উঠে তিনি দেখেন যে ঘরের দরজা খোলা এবং তার বাড়ির কাজের লোকের মৃতদেহটা ঘরের কাছেই পড়ে রয়েছে। ছুরি দিয়ে তার ঘাড়ের কাছে কেউ বেশ কয়েকবার আঘাত করেছে। সর্বনাশ! তার মানে বিকাশবাবু সেদিন যে বলছিলেন আবার তার বাড়িতে চোর আসার সম্ভাবনা রয়েছে, সেটাই হলো। একটা ব্যাপার কিন্তু অদ্ভুত লাগছে, চোর কাজের লোককেই বা খুন করতে গেল কেন? বিকাশবাবুর বাড়িতে যখন এসেছে, মানে যদি মনে করি বিকাশবাবুকে খুন করার জন্য সে এসেছিল, তাহলে কি কাজের লোকের কাছে বাধা পেয়েই? মনের মধ্যে অনেক কিছুই চলছিল। আমি আর ঋষি তাড়াতাড়ি পোশাক বদলে নিয়ে বিকাশবাবুর দেওয়া ঠিকানা মতো সেখানে গিয়ে পৌঁছলাম। ততক্ষণে পুলিশও এসে পড়েছে। অফিসারকে দেখা গেল। অফিসার এগিয়ে এসে বলল, আরে ঋষিবাবু যে, খুন হতে না হতেই গোয়েন্দা এসে উপস্থিত। হ্যাঁ, তবে বিকাশবাবু আপনার কথা আমাদের বলেছেন। বিকাশবাবু আমাদের কাছেও গিয়েছিল আর আপনার কাছেও গিয়েছিল, তাই বুঝতেই পারছেন এমনভাবে তো আর আমরা। এটা আমরা জানি অফিসার, আর পুলিশের যে বিভিন্ন কাজ থাকে সে ব্যাপারে আমি বিকাশবাবুকেই জানিয়েছিলাম। তবে ব্যাপারটা কি, সে বিষয়ে কিছু বোঝা গেল? এখনো সেভাবে কিছুই বোঝা যায়নি। আসলে খুনটা হয়েছে বোধহয় মাঝরাতের দিকে। রক্ত শুকিয়ে আসতেও শুরু করেছে সামান্য। মাঝরাতের দিকে না হলে এমনটা হওয়াটা সম্ভব নয়। বোধহয় মৃত্যুটা রক্তপাতের জন্যই হয়েছে। ঘাড়ের কাছে বেশ কয়েকটা আঘাতের চিহ্ন, কিন্তু সামান্য হলেও চিৎকার করেননি। চিৎকার করলে সেটা তো বিকাশবাবু শুনতে পাওয়ার কথা, তাই নয় কি? বিকাশবাবু একটু দূরে এক পাশে একটা চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে মৃতদেহের দিকে তাকিয়ে দেখছিল। হয়তো আমাদের দেখতে পাননি। পুলিশ অফিসারের সঙ্গে আমরা এগিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে ঋষি বলল, দেখুন, ব্যাপারটা তো এমনও হতে পারে যে আততায়ী মুখ চেপে রেখেছিল, সেই কারণেই সে চিৎকার করে উঠতে পারেনি। তাছাড়া ঘাড়ের কাছে আঘাতটা, তার কারণ একটাই হতে পারে যে অপরাধী পেছনের দিক থেকেই আঘাত করেছে। সামনের দিক দিয়ে আঘাত করলে গলা, বুক কিংবা পেট অনেকগুলো অংশই রয়েছে, সেখানেই আঘাত করতে পারতো। একদম ঠিক বলেছেন ঋষিবাবু, আমিও সেই কথাটাই ভাবছিলাম। কিন্তু পোস্টমর্টম না হওয়া পর্যন্ত তো ভালোভাবে কিছুই বোঝা যাবে না। তাছাড়াও যদি মুখ চেপে রাখে, সেটা তো পোস্টমর্টম রিপোর্টে তার ওই মুখের আশেপাশে আততায়ীর হাতের ছাপ পাওয়া যাবে নাকি? কিন্তু আমার মনে হয় অফিসার, হাতের ছাপ আপনারা পাবেন না, কারণ যে এত পরিকল্পনা করে এখানে এসেছে কাজ করতে এবং খুন করেছে, সে হাতের ছাপ নিশ্চয়ই রেখে যাবে না। সে নিশ্চয়ই গ্লাভস পরে কাজটা করবে। এটা খারাপ বলেননি, এতে তো সমস্যা আরও বাড়বে মনে হচ্ছে। তাছাড়া আমার মনে হয় যে অপরাধী যে অস্ত্রটা ফেলে গেছে তাতেও হাতের ছাপ পাবো না আমরা। এই কথায় ঋষি আর আমি দুজনেই চমকে উঠলাম। বললাম, অপরাধী অস্ত্রটা ফেলে গেছে? কিন্তু অপরাধী অস্ত্রটা ফেলে গেলই বা কেন? এইটা তো বোঝাই যাচ্ছে না। এছাড়াও অপরাধী খুনের অস্ত্র ফেলে গেল কেন? তবে বিকাশবাবু কিন্তু অদ্ভুত একটা দাবি করেছে। তিনি জানাচ্ছেন যে অপরাধীর খুনের অস্ত্রটা যেটা রয়েছে সেটা নাকি তার বাড়ির ছুরি। তার বাড়িতে তার রান্নাঘরের থেকে ওই ছুরিটা ব্যবহার করা হয়েছে। তবে ছুরিতে বেশ কিছু রক্তের দাগ কিন্তু লেগেছে। ছুরিটা আমায় একবার দেখাতে পারেন? অফিসের ঋষিকে নিয়ে গেল ছুরিটা দেখাতে। ছুরি ততক্ষণে পুলিশের লোক সাবধানে তুলে নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছে। সেটা নিশ্চয়ই পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে। ততক্ষণে আমি এগিয়ে গেলাম বিকাশবাবুর দিকে। বিকাশবাবু আমায় দেখতেই যেন বেশ খানিকটা ভয়ের সঙ্গেই বললেন, দেখলেন তো, আপনাকে বলেছিলাম না কিছু একটা হবে। আপনারা আমার কথা শুনলেন না, পুলিশও আমার কথা শুনল না। যদি শুনতো তাহলে এমনটা কিছু হতো না। তাহলে হয়তো বিকাশবাবু ভীষণ ভেঙে পড়েছিল। তার কথার তেজ কমে এসেছে। তিনি চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে রয়েছেন, অথচ স্পষ্ট বোঝা যাচ্ছে তার শরীরটা থরথর করে কাঁপছে। আমি এগিয়ে গিয়ে বললাম, আপনি বসুন বিকাশবাবু, আপনি একটু বসুন আর একটু শান্ত হন। দেখুন, সব ঠিক হয়ে যাবে।
কোনো কিছু ঠিক হবে না, এরপর আমায় মারবে। পুলিশ তো কিছুই করবে না, পুলিশ তো আমায় পাহারা দেবে না। আর তাছাড়া আপনারাও আমার কেস নেবেন না, তাতে আর কি হবে? বিকাশবাবুর কথা একটু অস্বস্তিতে পড়লাম বটে। ততক্ষণে ঋষি আর অফিসার এসে পড়েছে। ঋষি সামনে এসে বলল, যে ছুরিটা রক্তমাখা অবস্থায় পাওয়া গেছে সেটা রান্নাঘরে কোথায় ছিল বিকাশবাবু? বাড়ির সমস্ত কাজকর্ম আমার কাজের লোক হরিহর করত, সেই সমস্তটা জানে। আমি ওর সাথে ঠিক মাথা ঘামাতাম না। বাড়ির সমস্ত কাজ, দোকান বাজার করা, সব কিছুই ও করত। তবে ছুরিটা আমি কিনে এনেছিলাম। হরিহর বলেছিল আরেকটা শক্ত, বেশ ভালো ছুরির প্রয়োজন কাজ করতে। এই কারণে ছুরিটা কিনে এনে দিয়েছিলাম হরিহরকে। কিন্তু কিন্তু সেই ছুরিটা যে এভাবে। কিন্তু বিকাশবাবু, একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, অপরাধী কি করে জানলো যে রান্নাঘরে এমন একটা ছুরি আছে যেই ছুরি দিয়ে সেই কাজটা করতে পারে? বিকাশবাবু ততক্ষণে চেয়ারে বসে পড়েছিলেন। দুটো হাত দিয়ে মাথার চুল আঁকড়ে ধরে বললেন, জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এরপর আমার পালা, এরপর আমায় মারবে। কারা মারবে? আর আপনাকে কেউ মারবেই বা কেন? বিকাশবাবু যেন গর্জে উঠলেন। হরিহরকে ওরা মারলো কেন? হরিহর তো কারোর কোনো ক্ষতি করেনি। হরিহর আমার বাড়িতেই থাকতো, বাড়িতে কাজকর্ম করতো। আজ প্রায় 4 বছর ধরে সে আমার সঙ্গে রয়েছে। তার সঙ্গে তো কারোর কোনো শত্রুতা ছিল না, তাহলে তাকে মরতে হলো কেন? বুঝতে পারছিলাম বিকাশবাবু উত্তেজিত হয়ে পড়ছেন। তাই বিকাশবাবুকে শান্ত করতে ঋষি বলে উঠল, বিকাশবাবু, আমাকে একটা কথা বলুন তো, কাল রাতে আসলে ঠিক কি হয়েছিল? কাল রাতে আমার ঘুম ভাঙেনি। আগের দিন বেশ চিন্তায় ছিলাম। আগের রাতে কিছু হয়নি বলে কাল রাতে বেশ ভালোভাবে ঘুমিয়েছিলাম। আমার ঘরের দরজাটা খোলাই থাকে। কাল রাতে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছিলাম, তারপর ঘুমটা ভালোই হয়েছে। শেষ রাতের দিকে ঘর থেকে বেরিয়ে একবার বাইরে বেরোলাম, আর তখনই থেকে ঘরের দরজাটা খোলা। একটা পাল্লা সামান্য ফাঁক হয়ে গেছে। আমি ভাবলাম প্রথমে হরিহর হয়তো বাইরে গেছে, তাই ভেবে সামনের দিকে এগোতে যেতেই দেখি দরজার কাছে পড়ে রয়েছে হরিহর। ব্যাপারটা দেখেই আমার তো ভয়ে গোটা হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। কতক্ষণ পর যে এগিয়ে গিয়েছিলাম দরজা দিয়ে বাইরের দিকে কে জানে। তারপর আশেপাশের দুজনকে ডেকে আনি, তারাই পুলিশকে খবরটা দেয়। আমি তো মৃতদেহ দেখেই বেশ ভয় পেয়ে গেছিলাম। কিন্তু কিন্তু বলুন না কাজটা কে করলো ঋষিবাবু? যে আগের দিন আপনার বাড়িতে এসেছিল সেই করেছে। আগের দিন আপনার ঘুম ভেঙে গিয়েছিল, তাই সে তাড়াতাড়ি পালিয়ে গেছে। কিন্তু কাল আপনার ঘুম ভাঙেনি। আর আমার মনে হয় কাল কোনোভাবে হরিহর ব্যাপারটা বুঝতে পেরে তাকে ধরার চেষ্টা করেছিল, আর তাতেই। কিন্তু তাহলে হরিহর চিৎকার করলো না কেন? হতে পারে আপনি ঘুমাচ্ছিলেন বলেই তার চিৎকার ভালো করে শুনতে পাননি, কিংবা এমনও হতে পারে সে কোনো চিৎকারই করেনি, কারণ প্রথমে আততায়ী মুখ চেপে ধরে সেই ছুরিটা দিয়ে ওর ওপর হামলা করেছিল, আর তাই হয়তো সে চিৎকার করতে পারেনি। কিন্তু এখানে একটা সমস্যা আছে। অত অল্প সময়ের মধ্যে রান্নাঘর থেকে আততায়ী ছুরিটা আনলো কি করে? রান্নাঘরের ওখানে যে ছুরিটা আছে সেই কথা তো তার জানার কথা নয়। ব্যাপারটা তো সহজ নয়। এর মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। বা আচ্ছা অফিসার, আপনি মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, সঙ্গে করে ছুরিটাও নিয়ে যান। ছুরিটা যখন রান্নাঘরে পাওয়া গেছে, তাতে আমার মনে হয় যে বিকাশবাবুর হাতের ছাপ থাকতে পারে, এবং তার সঙ্গে হরিহরের হাতের ছাপও থাকবে। খুনি যদি গ্লাভস ব্যবহার করে থাকে তাহলে, না হলে খুনির হাতের ছাপও পাওয়া যেতেই পারে। মানে আমাদের কাছে কিছুই রইল না। একটা খুন হয়ে গেল, অথচ তাকে ধরার মতো কোনো কিছুই আমরা এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারলাম না। একটু অপেক্ষা করুন অফিসার, এত তাড়াহুড়ো করলে চলবে না। আমায় একটু সময় দিন, তারপরে আমি দেখছি কি করা যায়। মৃতদেহ অফিসার নিয়ে চলে গেল। একটা ঘরে বসলাম। বিকাশবাবু ততক্ষণে নিজেকে শান্ত করে ফেলেছেন। আশেপাশে 2-1 জনের সঙ্গে ঋষি কথা বলল, তবে কি কথা বলল তা আমি জানি না। আমি বিকাশবাবুর কাছেই ছিলাম।
আমার পাশে এসে বসে ঋষি শান্ত গলায় প্রশ্ন করল, দেখুন, আপনার বাড়িতে কিছুদিন আগে চুরির চেষ্টা হলো, তারপরই খুন। অর্থাৎ কিছু তো একটা ঘটেছে, কিছু একটা আপনার বাড়িতে আছে, না হলে বাইরে থেকে কিছু একটা এই বাড়িতে এসেছে। বাইরে থেকে আমার বাড়িতে এসেছে বলতে, মাঝখানে আমার বাড়িতে একটা বই এসেছিল, অতি সাধারণ একটা বই, একটা উপন্যাস। নাম করা কোনো লেখকের নয়, তার নামটাও আমার ঠিক মনে নেই। সেটা পাঠিয়েছিল আমার দূর সম্পর্কে কাকা। ওনার মৃত্যুর কয়েকদিন আগে সে আমায় পাঠিয়েছিল। তারপর কিছুদিন পরেই সে মারা যায়। মনে করুন সপ্তাহ তিনেক আগে তার মৃত্যু হয়েছে। সেখানে আমিও গিয়েছিলাম। কাকার কোনো ছেলে মেয়ে নেই, কাকা বিয়ে করেননি, তাই গিয়েছিলাম। তাছাড়া আরও একটা ইচ্ছে যে ছিল না তা নয়, এই মুহূর্তে আমার অবস্থা খুব একটা ভালো নয়। এই যে বাড়িটাই যা আছে, তাছাড়া একসময় চাকরি করতাম, সেটাও ছেড়ে দিতে হয় একটা বিশেষ কারণে। আমার চোখের সমস্যা দেখা দিয়েছিল, তাই চাকরিটা ছেড়ে দিতে হয়। জমানো টাকা পয়সা যা ছিল তাতেই ভেবেছিলাম গোটা জীবন কেটে যাবে, কিন্তু সম্প্রতি যা অবস্থা হয়েছে আমার, খুব হিসাব করে দিন চালাতে হয়। অর্থাৎ আপনি বলতে চাইছেন বইটা আপনাকে পাঠানোর পরই আপনার কাকা মারা যান, কিন্তু একটা বই সে আপনাকে শুধু শুধু পাঠাতে গেলই বা কেন? এর আগেও কি সে আপনাকে বই পাঠাতো? না, কোনোদিনও না। তাছাড়া কাকা যে বইপত্র পড়েন সে কথা আমি জানতামও না। আর একটা যে আমার ইচ্ছে ছিল বললাম আপনাকে, সেটা হলো কাকার অনেক সম্পত্তি আছে। কাকা একসময় আমায় বলেছিল তার মৃত্যুর পরে তার সব সম্পত্তি আমায় দিয়ে যাবে। তবে বছরখানেক ধরে কাকার কাছে তার দূর সম্পর্কে কেউ একজন থাকতো, সম্ভবত তাকেই হয়তো তার সমস্ত সম্পত্তি দিয়ে যাবে। আমি আর কিছু বলিনি, অন্যের সম্পত্তির উপর লোভ করতে নেই। আর তবুও মৃত্যুর আগে আগে যখন কাকার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কাকা বলেছিলেন তিনি আমার একটা ব্যবস্থা করে যাবেন, কিন্তু কই, কোনো কিছুই তো আর হলো না। আপনার কাকা মৃত্যুর সময় কোনো উইল করে যায়নি? না নয়নবাবু, কাকা তো মৃত্যুর সময় কোনো উইল করে যায়নি। সেই কারণে কাকার সমস্ত সম্পত্তি যে কে পাবে এই নিয়ে এখনো উকিলের কাছে মামলা চলছে। আসলে কাকার এক উকিল আছে, তবে সে সমস্ত খোঁজ খবর আমি রাখি না। আমায় যখন তিনি কিছু দিয়ে যাননি, তাহলে সে ব্যাপারে আমি খোঁজ নিয়ে কি করব বলুন তো? যে তার বাড়িতে আছে তাকেই হয়তো সমস্ত দিয়ে গেছেন। প্রথমে আপনার কাকা মারা গেলেন, তারপরেই কয়েক সপ্তাহ পর আপনার বাড়িতে এসব হচ্ছে। আচ্ছা, আপনার কাকার সঙ্গে আপনার বাড়ির চুরির কোনো সম্পর্ক নেই তো? হ্যাঁ, কি বলছেন? আচ্ছা, বইটা কোথায় আছে? যে বইটা মানে আপনাকে আপনার কাকা পাঠিয়েছিল। বিকাশবাবু উঠে গেলেন। তারপর বিছানার এক পাশে বালিশের নিচে তোশকের তলা থেকে একটা বই বার করে আনলেন। অতি সাধারণ একটা বই, নতুন নয়, বেশ পুরনো একটা উপন্যাস। উপন্যাসের নাম গুপ্তধনের সন্ধানে। বাইরে একটা ছোট্ট মতো কয়েকজন বাচ্চার ছবি দেখেই বোঝা যায় কিসের উপন্যাস। একজন মিত্র পথযাত্রী মানুষ এমন একটা উপন্যাস কি কারণে পড়বে সেটাই বুঝতে পারছিল না। বিকাশবাবু অনেকক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর বললেন, আচ্ছা আচ্ছা, আপনাদের কি মনে হয় বইয়ের সাথে সত্যিই কোনো সম্পর্ক আছে? আমার কাজের লোক হরিহরের মৃত্যু কিনা সামান্য একটা বইয়ের জন্য? বইটা ততক্ষণে ঋষি হাতে তুলে নিয়েছে, কয়েকটা পেজ উল্টে পাল্টে দেখছে। বিকাশবাবু, আপনার এই চোখের সমস্যাটা বেশ কয়েক বছর ধরেই, তাই তো? তার মানে আপনি তো বইপত্র পড়তেও পারেন না, তারপরেও আপনার কাকা আপনাকে এই বইটা পাঠিয়েছেন, সে সম্পর্কে আপনার কোনো কৌতূহল হয়নি? আচ্ছা, আপনার কাকার উকিলের সাথে কি এর মধ্যে আপনার কথা হয়েছে? আমার না, তার সঙ্গে আমার কোনো কথা হয়নি। কিন্তু কেন বলুন তো? একটা অদ্ভুত সন্দেহ আমার হচ্ছে। হতে পারে আমি ভুলও হতে পারি, তবে ঠিক যদি সেটাই হয় তাহলে আপনি বড় একটা বিপদের মধ্যে পড়েছেন এবার। তবে মৃত্যুর আশঙ্কা আপনার নেই, কারণ আপনি মারা যান, অপরাধীরা সেটা হয়তো চায় না বা সেটা করতে চাইছে না। মৃত্যুর কথায় বিকাশবাবু চমকে উঠলেও তার পরের কথাটায় তিনি কেমন যেন একটু স্বস্তি পেলেন। বললেন, আমি আবার বিপদে পড়ব কিন্তু সামান্য একটা বইয়ের জন্য। আচ্ছা, যদি আমি এই বইটা আমার সঙ্গে নিয়ে যাই,
যদি বইটা আমার কাছে কয়েকদিন থাকে তাহলে তো নিশ্চয়ই আপনার অসুবিধা হওয়ার কথা নয়। ওই বইটা আমার কাছে আসার পরেই যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ওই বই আপনি নিয়ে যেতে পারেন, সত্যি বলছি। ঋষি অকারণে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো সেখান থেকে। বিকাশবাবু বুঝতে পারল না ঋষি কেন এত তাড়াহুড়ো করল। তাকে খানিকটা শান্ত করার কথা বলে এবং পুলিশ পোস্টমর্টম রিপোর্ট না জানানো পর্যন্ত কিছুই করা যাবে না এই সমস্ত কথা বলে আমরা বাইরে বেরিয়ে এলাম। পথে নামতেই আমি কিন্তু ঋষিকে বললাম, ব্যাপারটা কি হলো বলতো? হঠাৎ করে এমন কি হলো যে তাড়াহুড়ো করে বইটা নিয়ে চলে এলি? আর এই বইটার মধ্যে আছেটা কি? এখনও তো এমন কিছুই মনে হয়নি, তবে কয়েকটা ব্যাপারে বড্ড খটকা লাগছে বুঝলি, তাই ওই বইটা নিয়ে এলাম। বাড়ি ফিরে গিয়ে বইটাকে পড়ে দেখি, তারপর না হয় দেখছি কি করা যায়। সত্যি এমন একটা খুন হয়ে গেল, তার উপর বিকাশবাবুরও যে বিপদ রয়েছে তা বোঝাই যাচ্ছে, আর তার মধ্যে তুই বই পড়ার কথা ভাবছিস এখন? দেখাই যাক না এই গুপ্তধনের সন্ধানে বইটা পড়ার পরে আসলে আমরা কি খুঁজে পাই। যদি কিছু না পাই তাহলে হয়তো কেসটাকে অন্যভাবে নিয়ে আবার বসবো। তবে বইটা কিন্তু খুব একটা মোটা নয়, আমি দেখেছি ওই 137টা পাতা রয়েছে। অন্তত দুপুর থেকে শুরু করলে ওই বিকেল বা সন্ধ্যের মধ্যেই শেষ করে ফেলতে পারবো। তোর যখন তেমনটাই ইচ্ছে তাহলে সেটাই কর, কিন্তু ব্যাপারটা কিছু বুঝতে পারলি? আততাই হরিহরকে খুন করতে গেল কেন? আর তার কাছে ওই রান্নাঘরের ছুরিটা এলো কি করে? আচ্ছা, তোর সন্দেহের তালিকায় এখনো পর্যন্ত কে কে রয়েছে বলতো? মানেটা কি? সন্দেহ করার মতো এখনো কাউকে খুঁজে পাওয়া গেছে নাকি? একটা কথা ভেবে দেখ, আততাই যে বাড়িতে এসেছিল এবং আগের দিনও যে আততাই চুরি করার জন্য বাড়িতে এসেছিল, সেই ব্যাপারে বিকাশবাবু আর তার কাজের লোক হরিহর ছাড়া আর কেউই জানে না। এখন হরিহর মারা গেছে, অর্থাৎ বিকাশবাবু ছাড়া সেই ব্যাপারে আর তথ্য প্রমাণ আর কেউই দিতে পারবে না। অর্থাৎ যদি বিকাশবাবু আমাদের কোনো মিথ্যে কথা বলে থাকেন তাহলে সেটা প্রমাণ করার মতো উপায় আমাদের কাছে কি আছে? অবাক হয়ে গেলাম ঋষির কথা শুনে। তারপর সে চুপ করে রইল। সে একটা কথাও কিন্তু আর বলল না। বাড়ি ফিরে বিকেল থেকে সন্ধ্যের আগে পর্যন্ত ঋষি তার ঘরেই রইল। দুবার তার ঘরের কাছে গিয়েছিলাম, দেখলাম চেয়ারের ওপরে বসে খুব মন দিয়ে সে গুপ্তধনের সন্ধানে বইটা পড়ে চলেছে। এমন একটা কিশোর রহস্য উপন্যাসের মধ্যে যে সে কি খুঁজে পেল সেটা কিছুতেই বুঝতে পারলাম না। তবে তাকে বিরক্ত করতে ইচ্ছে হলো না। বিকেলের দিকে কাছ থেকেই একবার হেঁটে এলাম। ফিরে আসছি এমন সময় দেখলাম একটা লোক, ওই মাঝবয়সী হবে, আমাদের রাস্তার পাশে উল্টো দিক দিয়ে হেঁটে যাচ্ছে। আমার সঙ্গে চোখে চোখ পড়তেই লোকটা মুখটা ঘুরিয়ে অন্য দিকে তাকালো। আমি থমকে দাঁড়িয়ে পড়তেই লোকটাও থমকে দাঁড়িয়ে পড়েছে। আমি আমার মতো হাঁটতে শুরু করলাম। আরও বেশ খানিকটা এসে বাড়ির দিকে রাস্তায় ঢুকেছি এমন সময় দেখতে পেলাম ওই ব্যক্তি আমার পিছু পিছু এসেছে। এবার ঘুরে দাঁড়ালাম, কিছু একটা বলতে যাব, তার মধ্যে লোকটা তাড়াতাড়ি রাস্তার ওপারে গিয়ে অন্যদিকে অদৃশ্য হয়ে গেল। বিকেলের সময় এই পথে লোকজনের ভিড় না থাকলে সামনে রাস্তা দিয়ে লোকজন এমনকি গাড়ি চলাচল করে, তার মধ্যে যে লোকটা কোথায় গেল তা বুঝতে পারলাম না। অবাক হয়ে ভাবলাম, আশ্চর্য ব্যাপার তো, লোকটা আমায় ফলো করছিল নাকি? কিন্তু আমায় সে ফলো করছিল কেন? বাড়ি ফিরে আসার সময় একটা কথা মনে পড়ে গেল। যতদূর মনে হচ্ছে বিকাশবাবুর বাড়ির ওপরে প্রতিপক্ষ নজর রাখছে। তার বাড়িতেই আমরা এতক্ষণ রইলাম এবং তার বাড়ি থেকে বেরোলাম। পুলিশের ওপর নজর রাখার কাজটা তো আর তারা করবে না, এতটা বোকামি ওরা করবে না, কিন্তু আমাদের ওপর নজর রাখলেও রাখতে পারে। কথাটা ভেবে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে বাড়ির ভেতরে ঢুকতে যাব এমন সময় ঠিক পেছনের দিক থেকে কি যেন একটা এসে পড়লো আমার পায়ের কাছে। তাকিয়ে দেখি একটা কাগজ, একটা গোল করা কাগজ, ভিতরে বোধহয় ভারী কিছু রয়েছে, না হলে কাগজটা এইভাবে আসতো না। এদিক ওদিক তাকিয়ে দেখি, কিন্তু না, কোথাও কেউ নেই। অর্থাৎ যে কাগজটা ছুঁড়েছে সে চলে গেছে। প্রথমে একটু সময় নিলাম, তারপর আস্তে আস্তে কাগজটা হাতে তুলে নিয়ে খুলে ফেললাম। দেখলাম সে কাগজে কেউ আঁকা বাঁকা অক্ষরে লিখেছে, চেষ্টা ছেড়ে দাও।
এতটাই আঁকা বাঁকা করে লেখা যে বহু কষ্টে আমায় উদ্ধার করতে হলো। ওই লোকটা তাড়াহুড়ো করে কাজ করছে, আর না হলে ইচ্ছা করে এমনভাবে লিখেছে তার হাতের লেখাটা যাতে সহজে বোঝা না যায়। অবাক হলাম, আর তার সঙ্গে সঙ্গে একটা ব্যাপারে বেশ নিশ্চিন্ত হয়ে গেলাম। নিশ্চয়ই এই গোটা কেসের ব্যাপারে প্রতিপক্ষ আমাদের ওপর নজর রেখেছে। আর শুধু তাই নয়, আজকে আমরা বিকাশবাবুর বাড়িতে গিয়েছিলাম এটাও তারা জানে। সেই কারণেই বোধহয় আমাদের এভাবে হুমকি চিঠি পাঠিয়ে সাবধান করতে চাইল। তাড়াতাড়ি কাগজটা তুলে নিয়ে বাড়িতে ঢুকে এসে দরজার কাছে গেলাম ঋষির ঘরে। দেখি ঋষির ঘরের দরজাটা বন্ধ। ধাক্কা দিতেই ভিতর থেকে ঋষি বলে উঠল, খোলা আছে, চলে আয়। আসলে দরজাটা খোলা থাকলে বাইরের শব্দ এসে ঢুকছে, তাই মন দিয়ে গল্পটা পড়তেও পারছি না। তবে দুর্ধর্ষ উপন্যাস, কিন্তু এমন উপন্যাস আমি খুব কমই পড়েছি। বিকাশবাবু বড়ই ভুল কথা বলেছেন। হতেই পারে অনামী লেখক, কিন্তু তার লেখার অনেক গুণ আছে। তবে প্রতিপক্ষর লেখার কিন্তু গুণ নেই। এমন আঁকা বাঁকা করে লেখা রয়েছে যে ভালোভাবে বোঝাই যাচ্ছে না। ঋষি আমার দিকে তাকালো না, বইয়ের দিকে মুখ রেখে বলল, এমন একটা কিছুই আমি আন্দাজ করছিলাম। তার মানে আমার তদন্ত ঠিক পথেই আছে। কিন্তু প্রতিপক্ষ কি জানে এই বইটার মধ্যে লুকিয়ে আছে বিকাশবাবুর ইচ্ছের চাবিকাঠি? আমি অবাক হয়ে এগিয়ে গেলাম ঋষির দিকে। বইটা তার সামনে খোলা রয়েছে, প্রায় শেষের দিকে হয়ে এসছে। আমি বললাম, কি বলছিস? এই বইয়ের মধ্যে রয়েছে বিকাশবাবুর ইচ্ছার চাবিকাঠি? কিন্তু সেটা আর এত তাড়াতাড়ি তুই ব্যাপারটা বুঝতে পেরে গেলি? তুই ভুলে যাচ্ছিস বিকাশবাবুর চোখের সমস্যা ছিল। তিনি বইপত্র পড়তে পারতেন না। যদি তিনি বই পড়তে পারতেন, কিংবা তিনি যদি বইটা পড়াতেন, তাহলেই ব্যাপারটা বোঝা যেত। মনে আছে আমরা ছোটবেলায়, যদিও আমরা করিনি, অনেক সময় লাইব্রেরিতে বই পড়তে গেলে দেখতে পেতাম সেই বইয়ের পাতার উপরে কিংবা নিচের দিকে কেউ লিখে রেখেছে একটা পাতার নম্বর। সেই পাতায় গিয়ে দেখতে পেতাম সেখানে লেখা রয়েছে আরও একটা পাতার নম্বর। এইভাবে বেশ কয়েকটা পাতার নম্বর ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে এমন কিছু লেখা থাকতো যেগুলো আর বলার অপেক্ষা রাখে না। তার মনে থাকবে না? এমন কিছু লেখা থাকতো যেগুলো সত্যি মুখে বলা যায় না, কিন্তু হঠাৎ করে এত বছর পরে সেই কথাটা তোর মনে পড়লো কেন? কারণ বিকাশবাবুর কাকা তার এই বইয়ের মধ্যে তেমনই একটা খেলা খেলেছেন, এবং সেই খেলার মধ্যে দিয়ে তিনি অদ্ভুত কিছু একটা ব্যাপার আমাদের বোঝাতে চেয়েছেন। থুড়ি আমাদের নয়, বিকাশবাবুকে বোঝাতে চেয়েছেন। তবে এখন যখন বইটা আমার হাতে আছে, তাহলে সেটা আমাকেই উদ্ধার করতে হবে। বেশ কৌতূহল হলো। তাড়াতাড়ি একটা চেয়ার টেনে ঋষির পাশে বসে পড়লাম। ঋষি বলল, গুপ্তধনের উদ্ধার এখনই হবে না। আগে আমি বইটা শেষ করব, তারপরে। তোকে অন্তত আরও ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। এখনও খানিকটা সময় লাগবে আমার। আমি আর কি করি, উঠে গেলাম। কাগজটা ঋষির ঘরে টেবিলের ওপর রেখে এলাম। নিজের ঘরে এসে কেস স্টোরি ভাবছি। দেখতে দেখতে সন্ধে পেরিয়ে এলে রামলাল চায়ের কাপ দিয়ে গেল, আর তার সঙ্গে বলে গেল ঋষি আমায় তার ঘরে ডেকেছে। ঘরে ঢুকে দেখি এখন বইটা এক পাশে নামিয়ে রেখে খাতা নিয়ে কি যেন লিখছে। আমায় দেখতে পেয়ে বলল, এই তো তোর অপেক্ষাই করছিলাম, আগে বস, তারপর বলছি। দেখতে হবে ব্যাপারটা তুই কিছু বুঝতে পারছিস নাকি। কথাটা বলেই ঋষি আমার দিকে একটা পাতা এগিয়ে দিল। সেই পাতায় লেখা রয়েছে কয়েকটা সংখ্যা। সেই সংখ্যাগুলো কালো কালি দিয়ে গোল করা রয়েছে। ঋষি বলল, দেখ, এই সংখ্যাগুলো হলো পাতার সংখ্যা। যে সমস্ত পাতায় বিকাশবাবুর কাকা অদ্ভুতভাবে কিছু চিহ্ন এঁকেছেন, সেই পাতাগুলোকে অন্যান্য পাতার চেয়ে আলাদা করতে চেয়েছেন বিকাশবাবুর কাকা। আর একটা কাজ সে করেছেন। যে পাতায় ওই চিহ্নকে আলাদা করা হয়েছে, সেই পাতায় গুপ্তধন শব্দগুলোকে তিনি লাল কালি দিয়ে বেশ কয়েকবার আন্ডারলাইন করেছেন। এর আসল কারণ অবশ্য আমি কিছুই বুঝতে পারছি না। তবে কোন পাতায় কতবার করে আন্ডারলাইন করা আছে সেটা আমি একটা হিসাব করে লিখে রেখেছি। মোট 10টা পাতায় তিনি চিহ্নটা এঁকেছেন। এই বলে সে আমার দিকে খাতাটা তুলে দিল এবং তার সঙ্গে বইয়ের একটা পাতা খুলেও দিল। দেখতে পেলাম সেই বইয়ের পাতার যেখানে নাম্বার লেখা রয়েছে, সেই নাম্বারের ওপরে একটা গোল করে চিহ্ন আঁকা। মাথায় দুটো শিংকে অদ্ভুতভাবে বাইরে থেকে দেখে মনে হবে একটা কঙ্কালের মাথা আঁকার চেষ্টা করা হয়েছে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল বইয়ের সামনের দিকে প্রচ্ছদের কথা।
সেটা উল্টোলে দেখতে পেলাম বইয়ের একদম সামনে যেখানে চারজন কি করার ছবি রয়েছে তাদের নিচের দিকে একটা নৌকার ছবি, আর সেই নৌকার সামনের দিকে লাগানো রয়েছে ঠিক এমনই দেখতে একটা কঙ্কালের মাথা। সত্যি পাগল হয়ে গেছিস। মজার ছলে এই সামনের দিকে আঁকার ছবিটা নাম্বারের ওপর লিখে রেখেছে, তার সঙ্গে এই কেসের কি সম্পর্ক? এই জন্যই এই বইটা পড়া প্রয়োজন। এই বইটা পড়লেই বোঝা যাবে ওই যে সামনে যে কঙ্কালের মাথাটা দেখতে পাচ্ছিস ওটা আসলে কোনো সাধারণ কঙ্কালের মাথা নয়। ওইটা এমন একজনের মাথা যে আসলে ওই গুপ্তধন প্রথমে খুঁজে পেয়েছিল। গল্পটা এমনই, আর ওই মাথার মধ্যেই রয়েছে এমন একটা সূত্র যেটা থেকে আসল গুপ্তধন খুঁজে বার করা যাবে। অর্থাৎ ওই মাথাটাই বইতে যেখানে যেখানে ব্যবহার করেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হলো ঋষি আরো কিছু বলবে, তার আগেই টেলিফোনটা বেজে উঠল। ধুর বলে একটা মুখে বিরক্তি প্রকাশ করে ঋষি উঠে গিয়ে টেলিফোনটা ধরতেই বলে উঠল, আরে বিকাশবাবু যে, আরে আপনার ব্যাপারটা নিয়েই কাজ করছিলাম। তা কি বলছেন উকিল? তারপরে বেশ কিছুক্ষণ নীরবতা। বিকাশবাবু যেন অপর প্রান্ত থেকে কিছু কথা বলে চলেছে। তারপরে আবার ঋষি বলল, না না দেখুন, এত সহজে আপনি তাকে বিশ্বাস করবেন না, বিশেষ করে এমন একটা ব্যাপার যখন হয়েছে। এবার যেন কিছুটা আরও পরিষ্কার হয়ে আসছে আমাদের কাছে। আচ্ছা, এই উকিলের সাথে কথা বলে জানতে পেরেছেন আপনার কাকার বাড়িতে যে আশ্রিত ছিল সে এখন কোথায় আছে? আবার কিছুক্ষণ নীরবতা। দেখলাম ঋষির মুখে সামান্য হাসি ফুটে উঠেছে। সে বলল, বিকাশবাবু খুব সাবধানে থাকবেন। যদি সম্ভব হয় তাহলে আজকের জন্য আপনি অন্য কোথাও চলে যান, কিংবা আপনি যেই ঘরে ঘুমোতে যান সেই ঘর ছেড়ে অন্য কোনো ঘরে ঘুমোতে যান। আচ্ছা আচ্ছা, না হলে একটা কাজ করা যেতে পারে, আজ রাতে আমরা আপনার বাড়িতেই আসছি, কেমন? অপর প্রান্ত থেকে আবার বিকাশবাবু কিছু কথা বলতেই ঋষি ফোনটা কেটে দিল। তারপর আমার সামনে এসে চেয়ারে বসে বলল, নয়ন, আজ রাতে আমরা বিকাশবাবুর বাড়িতেই থাকবো। আমার কেন জানি না মনে হচ্ছে আজ রাতে তার বাড়িতে আক্রমণ হতে পারে। তুই এতটা শিওর হচ্ছিস কি করে? প্রথমে তার বাড়িতে চোর এলো, তার মাঝে একটা দিন বাদ দিয়ে কিন্তু তার বাড়িতে আবার খুন হলো, এত কিছু হয়ে গেল, পুলিশ এলো, তারপরে আজ কেন তার বাড়িতে আক্রমণ? আমার মন বলছে কেসের জল যেদিকে গড়াচ্ছে তাতে যত তাড়াতাড়ি সম্ভব ওরা বিকাশবাবুর উপর আক্রমণ করার চেষ্টা করবে। বুঝতে পারছিস না? একটু আগেই তুই যে হুমকি চিঠি পেয়েছিস তাতে প্রতিপক্ষ জানে যে আমরা এই কেসে হাত দিয়েছি, তাই যত তাড়াতাড়ি বিকাশবাবুকে সরিয়ে দেওয়া যায়। এবার তারা এই এক মিনিট দাঁড়া। হঠাৎ করে ঋষির কি যেন একটা মনে পড়ে গেছে। সে সামনে রাখা বইটাকে তুলে ধরল, তারপর বলল, এতটা ভুল আমার হওয়ার কথা ছিল না। আচ্ছা নয়ন, এবার বুঝতে পেরেছিস? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছিলাম না, তাই বললাম, আরে আশ্চর্য, আমি বুঝবো কি করে? আমি কিছুই বুঝতে পারছি না। রাতের বেলা যে বিকাশবাবুর ওপর আক্রমণ হতে পারে তার একটা সম্ভাবনা থাকছে, কিন্তু তার সঙ্গে এত উত্তেজিত হওয়ার মতো কি খুঁজে পেলি? ঋষি বইটা তার হাতে নিয়ে বলল, এই বইটার মধ্যেই সবকিছু আছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বইটার দিকে। সেই প্রচ্ছদটার আলো জলজল করছে। চার কিশোর একটা নৌকায় করে এগিয়ে যাচ্ছে একটা নদীর জলের মধ্যে দিয়ে, আর নৌকার সামনে একটা কঙ্কালের মাথা রাখা। ওই উকিল কিন্তু আমায় জিজ্ঞাসা করেছিলেন আমার কাকার কাছ থেকে আমি এমন কিছু পেয়েছি নাকি যাতে অন্য কোনো উকিলের সাথে যোগাযোগ করা যায়। তার মনে হয় যে যোগাযোগ করার জন্য কাকা আমায় কিছু দিয়ে গেছেন। তার মানে আপনি বলতে চাইছেন আপনার কাকা আপনাকে অন্য কোনো উকিলের সাথে যোগাযোগ করার কোনো একটা মাধ্যম আপনাকে দিয়ে গেছে, তাই তো? আর এই উকিল সেটাই বলতে চাইছে, কিন্তু সেই ভদ্রলোক তাহলে কে? উনি আমার কাকার উকিল। এমনকি আমি বেশ কিছুদিন আগে পর্যন্ত জানতাম কাকার সমস্ত কিছু উনি দেখাশোনা করেন। তবে শেষবার কিন্তু কাকার সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলাম কাকা আমাকে একটা কথা বলেছিলেন। কাকা বলেছিলেন কাউকে বিশ্বাস না করতে। তিনি যাদেরকে বিশ্বাস করেছেন সবাই তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাই তিনি কাউকে বিশ্বাস করবেন না। তিনি এইটাও বলেছিলেন তিনি আমার ব্যবস্থা করে যাবেন। কিন্তু বিশ্বাস করুন ঋষিবাবু, কোনো উইল কিংবা কোনো উকিলের খবর তা আমি কিছুই জানি না। তাহলে এই উকিল আপনার কাছে এসেছিল কেন? আপনি অন্য কোনো উকিলের খোঁজ পেয়েছেন কিনা সেটা জানার জন্য?
কিন্তু একজন উকিলের ব্যাপারে জানার জন্য এইভাবে বিকাশবাবুর কাছে আসবেনই বা কেন? আচ্ছা, এই উকিলের নামটা কি? ভদ্রলোক নিজের নাম তো সঠিকভাবে বললেন না, তবে আমি তার কথা আগে শুনেছি। তার নাম অমরেন্দ্র চৌধুরী। আমার কাকার কাছেই তার কথা শুনেছিলাম, কিন্তু সে আমার কাছে কেন আসছে সেটাই বুঝতে পারছি না। আর যদি কাকা কোনোভাবে আমায় কোনো উকিলের কথা বলেও যায়, সে কথা জেনে তার কি লাভ? বিকাশবাবু, কিছু মনে করবেন না, আপনি কিন্তু এখনও কিছুই বুঝতে পারেননি। অথচ আপনার আগেই বোঝা উচিত ছিল যে আসলে অমরেন্দ্র চৌধুরী আপনার কাছে সেই উকিলের ব্যাপারে জানতে চাইছিলেন, কারণ সেই উকিলের কাছে বোধহয় আপনার কাকার করা উইল আছে। কিন্তু আমি তো শুনেছিলাম কাকা অমরেন্দ্র চৌধুরীর কাছে উইল করবে। তাহলে হয়তো তিনি সেটাই করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার মনে হয়েছে অমরেন্দ্র চৌধুরীকে কোনো কারণে তিনি বিশ্বাস করতে পারছেন না, এবং সেই কারণেই তিনি হয়তো উইল বদলে ফেলেছেন, কিংবা অন্য কোনো উকিলের কাছে উইল করেছেন। আপনি তো বললেন আপনার কাকা মৃত্যুর আগে আগে আপনাকে বলেছিলেন তিনি সবাইকে বিশ্বাস করতে পারছেন না। যাদের বিশ্বাস করেছিলেন তারা সবাই বিশ্বাসঘাতকতা করছে। আশা করি এর মধ্যে চৌধুরীও আছে, এবং তার বাড়িতে যে ছেলেটি রয়েছে সেও আছে। আপনাকে কিন্তু একটা ছোট্ট কাজ করতে হবে। আপনার কাকার বাড়িতে যে ছেলেটি এখনও আছে তার বাড়িতে নিশ্চয়ই টেলিফোন আছে, আর সেই টেলিফোন নাম্বারটা আমাকে দিতে হবে। আমরা বিকেলের একটু পরেই গিয়েছিলাম বিকাশবাবুর বাড়িতে। ঋষি কিছুক্ষণের জন্য বেরিয়ে গেল, প্রায় 2 ঘন্টা পরে ফিরল। তখন তার মুখে হাসি। আমাদের খুলে কিচ্ছু বলল না। এদিকে কিছু একটা সন্দেহ করছে সেটা বুঝতে পারলাম। ঋষির কথা শুনে দোতলার ঘরে বিকাশবাবু আর ঘুমোলেন না। তিনি ঘুমোলেন একতলার একটা ঘরে। ঋষি বারবার বলে দিল দরজা যেন ভিতর থেকে বন্ধ করে দেওয়া থাকে। আমি রইলাম একতলার একটা ঘরে, ঋষি রইল দোতলায়। তারপর রাতের খাওয়া দাওয়া কোনো রকমে সেরে আমরা যে যার ঘরে চলে গেলাম। বিকাশবাবু বারবার বললেন, ঋষিবাবু, তেমন কিছু হবে না তো? আমার কিন্তু এই সমস্ত কিছু একদম ভালো লাগে না। আমার কোনো কিছুই চাই না, কিন্তু যদি এসবের জন্য আবার আপনাদের কোনো ক্ষতি হয়? বিকাশবাবু, কেসটা যখন আমরা হাতে নিয়েছি তখন কেসের সমাধান তো আমরাই করব নাকি? সমাধানও প্রায় হয়েই এসেছে, এখন অপরাধীকে শুধু ধরার পালা। তার মানে অপরাধীকে আপনি খুঁজে বার করতে পেরেছেন? আর সেই উকিলের ব্যাপারটা? ঋষি বিকাশবাবুকে কিছু খুলে বলল না। আমি আমার ঘরেই থাকলাম বটে, কিন্তু উৎকণ্ঠে অপেক্ষা করতে লাগলাম। জানলার একটা পাল্লার কাছে সামান্য ফাঁকা ছিল, সেই ফাঁকা দিয়ে বাইরে দরজার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ করে একটা কথা মনে হলো, বন্ধ ঘরে দরজা খুলে অপরাধী বাড়ির ভেতরে ঢুকলো কি করে? তারপরেই বুঝতে পারলাম অপরাধী বাইরের দরজা খুলে আসেনি, সে এসেছিল ছাদের ওপর থেকে। তদন্ত করার সময় ঋষি আর আমি একবার ছাদের ঘর পর্যন্ত গিয়েছিলাম। তখনই শুনেছিলাম ছাদের ছিটকিনিটা খুব একটা ভালো নয়, মাঝে মাঝেই আলগা হয়ে যায়। সেটা সারাই করবার কথা ভেবেছিলেন বিকাশবাবু, কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি। অপেক্ষা করতে করতে একসময় ছাদের দরজা সামান্য খোলার শব্দ পেলাম, আর তাতেই সতর্কিত হয়ে উঠলাম। ঋষি বলেছিল সে না ডাকা পর্যন্ত কেউ যেন ঘর থেকে না বেরোয়। তাই আমরা অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করেই চলেছি। প্রতিটা মিনিট যেন এক ঘন্টা বলে মনে হচ্ছিল। দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছি। একটা ধাক্কা দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে যাব, ঋষি একবার ডাকলেই হয় খালি। তারপরেই শুনতে পেলাম কারুর পড়ে যাওয়ার শব্দ, আর ঠিক তারপরে ঋষি বলে উঠল, বিকাশবাবু, নয়ন, তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম, আর সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে গিয়ে দেখি ততক্ষণে অন্ধকারে একটা ঘরের সামনে ঋষি একজনকে 2 হাত টেনে মাটির ওপর ফেলে রেখেছে। লোকের মুখে একটা কাপড় বাঁধা। লোকটা মাটির ওপর পড়ে ছটফট করছে। তার হাত দুটো ঋষির হাতে ধরা, আর পায়ের ওপর ঋষি হাঁটু মুড়ে বসে রয়েছে। তাড়াতাড়ি একটা দড়ি নিয়ে আসুন বিকাশবাবু। বিকাশবাবু তাড়াতাড়ি করে দড়ি নিয়ে এলো। লোকটার হাত পা বাঁধা হলো। তারপরে তাকে ঘরে একপাশে মেঝের কাছে রেখে তার মুখের কাপড়টা সরিয়ে দিতেই বিকাশবাবু চিৎকার করে উঠলেন, আরে রতন, তুই? লোকটা মাথা নিচু করে রইল। বয়স খুব একটা বেশি নয়, আমাদের চেয়ে সামান্য বেশি হবে। সঙ্গে সঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল। আরে, সেদিন যে লোকটা আমার পিছু নিয়েছিল সেই লোকটাকেও
খানিকটা এমনই দেখতে বলে মনে হচ্ছে, তবে তার মুখে খোঁচা খোঁচা দাড়ি ছিল, আর এই লোকটার মুখে কোনো দাড়ি নেই, সমস্তটাই পরিষ্কার। তাহলে রতনবাবু বইটার খোঁজেই এসেছিলেন, তাই না? কিন্তু বইটা যে আমার কাছে, এই দেখুন। লোকটা ক্রুদ্ধ চোখে তাকিয়ে রইল ঋষির হাতে থাকা বইটার দিকে, তারপর বলে উঠল, কাকা যে এমন একটা কাজ করবে তা আমি ভাবতেই পারিনি। কাকা যে কখন বইটা কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে সেটা আমি বুঝতে পারিনি। আসলে যাকে দিয়ে সে এই বইটা কুরিয়ার করেছিল তাকে আমি আর দেখতে পাইনি। যদি খবরটা আগে জানতে পারতাম তাহলে এত কিছু করতেই হতো না। যদি আপনি আগেই জানতেন যে নতুন উকিলের খবরটা আপনার কাকা এই বইয়ের মাধ্যমে দিয়ে দেবে, তাহলে আপনি আগেই সাবধান হতেন। নতুন উকিল? তার মানে কাকা নিজের উইল করে দিয়েছিল? বিকাশবাবু, আমি আর রতন নামের লোকটা সকলেই অবাক হয়ে তাকালাম ঋষির দিকে। ঋষি বলল, হ্যাঁ রতনবাবু, আমার মনে হয় আপনার ক্রিয়াকলাপ বেশ কয়েকদিন ধরেই আপনার আর বিকাশবাবুর কাকা অর্থাৎ দিব্যেন্দু হালদার লক্ষ্য করেছিলেন। আপনার ব্যাপারে আমি সামান্য খোঁজ নিইনি তা কিন্তু নয়। আপনি ভুলে যাচ্ছেন, আপনার কাকার মৃত্যুর ব্যাপারটা আমার সামনে আসার পরেই আপনাদের ব্যাপারে আমি পুলিশের সাহায্য নিয়ে খোঁজ নিয়েছি। আপনার শখের একজন অভিনেত্রী থিয়েটারে কাজ করে, তবে তার পাশাপাশি আপনার মদ্যপানের অভ্যেসও রয়েছে এবং আরও খারাপ অভ্যেসও রয়েছে। সেই কারণেই আপনার অনেক টাকার দরকার পড়ে। প্রথম আপনি আপনার কাকার বাড়িতে ভালোভাবে থাকলেও এই সব অভ্যাসের জন্য আস্তে আস্তে আপনার কাকা আপনাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আপনি তাকে রীতিমতো ভয় দেখিয়ে সেখানেই থাকেন। আপনাদের বাড়ির কাজের লোকেদের কাছ থেকে এই খবরাখবর আমরা বার করতে পেরেছি, আর আপনি বাড়ি থেকে বেরোলেই বা আপনাদের বাড়িতে পুলিশ পাঠানোর ব্যবস্থাও আমি করেই রেখেছিলাম। তারা হয়তো এতক্ষণে আপনার বাড়িতে চলেও গেছে। সেখানেই ছুরিটা পাওয়া যাবে, যে ছুরি দিয়ে আপনি কাজটা করেছেন। আপনি হয়তো বুঝতে পারেননি আপনার বাড়ি পর্যন্ত লোক চলে যাবে সেই ছুরিটা খুঁজতে। যাই হোক, বোধহয় আপনার কাজের লোকের মধ্যে থেকেই আপনি দুজনকে হাতে করেও রেখেছেন। বিকাশবাবু আপনাকে সম্পত্তির ভাগ আপনার কাকা দিত, কিন্তু রতনবাবুর জন্যই বোধহয় তিনি কিছু সম্পত্তি দেওয়ার কথাও ভেবেছিলেন। তবে তার হাবভাব দেখে সেটা তিনি বাতিল করেন এবং তারপরেই তার দ্বিতীয় উইল করার প্রয়োজন হয়। ততদিনেই রতন বোধহয় চৌধুরীকে হাত করে ফেলেছে। সেই কথা আপনার কাকা বুঝতে পেরে গিয়ে নতুন উকিলের কাছে উইল করেন এবং প্রথম উইলটা নষ্ট করে ফেলেন। সেই কারণেই অমরেন্দুবাবু ব্যাপারটা বুঝতে পেরে আপনার কাছে এসেছিলেন নতুন উকিলের খবরটা নিতে। কিন্তু নতুন উকিলটা কে? এই শহরে একজন নামকরা উকিল, অতনু কুমার হালদার। তার টেলিফোন নাম্বার আমি এই বইটা থেকেই পেয়েছি। দিব্যেন্দুবাবু খুব বুদ্ধি করে বইয়ের 10টা পাতায় অদ্ভুত কিছু চিহ্ন এঁকেছেন এবং সেই 10টা পাতায় মোবাইলের নাম্বার অনুযায়ী সংখ্যা হিসেবে গুপ্তধন শব্দটাকে দাগ দিয়ে রেখেছেন। তিনি বইটা খুব ভালো করে পড়েছেন আর সেই কারণে তিনি কাজটা করতে পেরেছেন। এই কারণেই তুই বইটা ভালো করে পড়ার কথা বলছিলিস? আরেকটা ব্যাপার, যেখানে উনি পাতায় প্রয়োজনীয় গুপ্তধন শব্দ লেখা সংখ্যাটা পেয়েছেন এবং সেই পাতাকেই তিনি ওভাবে চিহ্ন এঁকে রেখে গেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পাতাগুলো উল্টে গেলে পরপর সাজিয়ে নাম্বারটা খুব সহজেই উদ্ধার করা যায়। আমি আগেই ব্যাপারটা আন্দাজ করতে পারতাম, কিন্তু বইয়ের কথাটা আমার আগে মাথায় আসেনি। বিকাশবাবু যদি বই পড়তেন তাহলে হয়তো তার চোখেই ব্যাপারগুলো পড়তো, কিন্তু তিনি চোখে ভালোভাবে দেখতে পান না, তাই আর কি। রতনবাবু, ওই কাজটা আর করবেন না। আপনার কি মনে আছে একটু আগেই আপনার হাত পা বাঁধার সময় আমি টর্চের আলোর একটা সংকেত জানালা দিয়ে দিয়েছি? এক্ষুনি পুলিশ আসবে। এসে পড়লেন সেদিনের পুলিশ অফিসার এবং দুজন কনস্টেবল। পুলিশ অফিসার আমাদের দেখতে পেয়ে এবং নিচে বসে থাকা রতনবাবুকে দেখতে পেয়ে বললেন, বাহ, তাহলে আপনি আপনার কাজটা করতে পেরেছেন ঋষিবাবু। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। যখন আপনি ফোন করে বললেন যে দিব্যেন্দুবাবুর বাড়িতে পুলিশের পাহারা দিতে এবং তার বাড়ি থেকে রতনবাবু বেরিয়ে গেলে সেখানে ঢুকতে, তখন আমি একটু অবাকই হয়েছিলাম। কারণ আমরা তো খুনের সঙ্গে যে ছুরিটা বাইরে পেয়েছিলাম তাতেও তো রক্ত লেগেছিল। রক্ত লেগেছিল না, রক্ত লাগানো হয়েছিল। রতনবাবু খুব ঠান্ডা মাথায় খুনটা করে তারপর রান্নাঘর থেকে ছুরিটা নিয়ে আসে। আসলে আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম এমন কেউ কাজটা করেছে যে এই বাড়ি সম্পর্কে ওয়াকিবহাল, কিন্তু হরিহর এবং বিকাশবাবু ছাড়া আর কেই বা হতে পারে। পরে যখন দিব্যেন্দুবাবু এবং তার বাড়িতে থাকা রতনবাবুর কথা জানতে পারলাম, তখন মনে হলো রতনবাবু একবার হলেও এই বাড়িতে এসেছেন এবং তিনি খুনটা করতেও পারেন বিকাশবাবুকে ফাঁসিয়ে দেওয়ার জন্যই। আপনি কাজটা খুব বেশ ভালোভাবেই করেছিলেন।
আর রান্নাঘর থেকে এনে তাতে রক্তও মাখিয়ে দিয়েছিলেন, কিন্তু হাতে লেগে থাকা রক্ত বোধহয় ছুরির বাঁটেও লেগে যায়। আচ্ছা, একটা কথা ভেবে দেখুন, অপরাধী ছুরি দিয়ে খুন করছে, সে পেছন থেকে হরিহরকে ঘাড়ে আঘাত করছে, তাহলে তার ছুরির বাটে রক্ত লাগবে কি করে? আর পোস্টমর্টমের রিপোর্টও বলছে যে ছুরি দিয়েই আঘাত করা হয়েছে। সেই ছুরির আকার অনেকটাই ছোট, আর এই ছুরিটা রান্নার কাজে ব্যবহার করা হতো, তাই এই ছুরির আকার অনেকটা বড়। এইখানেই রতনবাবু সামান্য ভুল করে ফেলেছিলেন। আমি তো ভেবেছিলাম তুই কোনো এক সময় বিকাশবাবুকেও সন্দেহ করছিস, কিন্তু বইটা থেকে যে এত কিছু জানা যাবে সেটা ভাবতে পারিনি। সত্যি ঋষিবাবু, আপনি না থাকলে বোধহয় আজ রাতে রতন আমায় খুন করতো, কিন্তু বইটা তো আপনার কাছে ছিল, সেটা সে নিশ্চয়ই পেত না। রতন কেন, আপনিও জানতেন না ওই বইয়ের মধ্যেই রয়েছে নতুন উকিলের টেলিফোন নাম্বারটা? তার সঙ্গে আমি আসার আগেই কথা বলেছি, তাকে ব্যাপারটাও জানিয়ে রেখেছি। সকালেই তিনি আপনার সঙ্গে দেখা করবেন। অফিসার, তাহলে এখন আমরা চলি, আপনার কাজ আপনি করুন। বিকাশবাবু এগিয়ে এসে ঋষির হাত চেপে ধরে বলল, ঋষিবাবু, আপনি আমায় যা সাহায্য করলেন তা আমি কখনোই ভুলব না। আপনার কথা আমি ঠিক মনে রাখবো। একটু এদিকটা গুছিয়ে নিই, তারপর আমি ঠিক আপনার কাছে যাব। আমি যাবই। দিন কয়েক পরে একদিন আমি আর ঋষি ঘরে বসে রয়েছি, এমন সময় বিকাশবাবু এলেন। এ কথা ও কথা বলার পর তিনি বললেন, ঋষিবাবু, কাকা আমায় যে সম্পত্তি দিয়ে গেছে তার পরিমাণ প্রায় 3 লাখ। কাকার বাকি 4 লাখ টাকার মধ্যে তিনি লাখ টাকা অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম মিলিয়ে দান করতে বলেছেন। ওই বাড়িটা কাকা আমায় দিয়ে গেছে, তাই ভাবছি এই বাড়িটা বিক্রি করে ওই বাড়িতে উঠব। তার সঙ্গে সঙ্গে তিনি ভুলে গেছেন ওই বাড়িতে কাজের লোক যারা আছে 3 জন, তাদেরকে যেন কাজ থেকে ছাড়ানো না হয়। তারা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের ওই বাড়িতে যেন থাকতে দেওয়া হয় এবং তাদের প্রতি মাসে যা যা প্রয়োজনীয় সব কিছু দেওয়া হয়। সব মিলিয়ে কাকা প্রায় 8 লাখ টাকা মতো আমার জন্য রেখে গেছে। আমি সমস্ত ব্যবস্থা করে ফেলেছি। আমার জন্য রেখে যাওয়া টাকা তো আমার এখন প্রয়োজন নেই, তাই সমস্তটাই আমি ব্যাংকে রেখেছি। দানপত্রের ব্যবস্থা ওখানে একটা করে ফেলেছি। তবে আমার ইচ্ছে, যেদিন আমি অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমে যাব সেদিন যদি আপনারা আমার সঙ্গে যান। ও হ্যাঁ, আর এই যে আপনার পারিশ্রমিক, জানি খুবই সামান্য, আপনি আমার জীবন বাঁচিয়ে যে উপকার করেছেন তার বিনিময়ে এটা কিছুই না, তবু এটা নিন। বিকাশবাবুকে সম্মতি দেওয়া হলো, আমরা তার সঙ্গে যাব। টেবিলের ওপর খামটা রেখেছিলেন, ঋষি ঘুরেও তাকালো না সেটাতে। আমি একটু খামের মুখটা খুলে ভেতরে উঁকি মারলাম। 500 টাকার বেশ কয়েকটা কড়কড়ের নোট ভেতরে রয়েছে। কি মনে হতে আবার খামটা বন্ধ করে টেবিলের ওপর রেখে দিলাম। বললাম, ঋষি, বইটা কোথায়? এমন একটা বই যেটা এই গোটা কেসের সমাধানের আসল সত্য ছিল, সেটা আমি হাতছাড়া করতে পারবো না, ওটা আমার কাছেই আছে। কথাটা বলেই ঋষি চেয়ারে হেলান দিল, তারপর চোখ বন্ধ করল। এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাসের লেখা গোয়েন্দা ঋষি সিরিজের গল্প গুপ্তধনের সন্ধানে। আজকের গল্প পাঠে সৌরভ রায়, ঋষির ভূমিকায় বুবাই সাহা, অন্যান্য চরিত্রে সৌরভ সাহা, নীল, বাল্মীকি, সৌরভ রায়। গল্পের সূত্রধার আমি, মৌমিতা। শব্দগ্রহণ ও আবহে মৌমিতা, প্রচ্ছদে বুবাই, পরিচালনায় মিহান্স প্রোডাকশন হাউস। আমাদের আজকের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার ফিরব নতুন এক গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, গল্পে থাকবেন।